ভোটের দিন কিংবা তফসিল যতই এগিয়ে আসছে দিন দিন ততই জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এতদিন পরোক্ষভাবে কথার লড়াই চললেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সরাসরি মুখোমুখি অবস্থানে যাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি। লাগাম ছাড়া একে অপরের বিরুদ্ধে মন্তব্য করছেন দল তিনটির সিনিয়র নেতারাও। একে অপরের বিরুদ্ধে দিচ্ছে বিবৃতিও, ঘটছে সংঘর্ষের ঘটনাও। সব মিলিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ত্রিমুখী। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা বাড্ডা আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আসসালামু আলাইকুম। এবং আছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। আপনাদের তিনজনকে সকলেই স্বাগত। দর্শক, আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরু করতে চাই জিলানী ভাই আপনার মাধ্যমে। আপনি জানেন যে আমরা দেখছিলাম 5 আগস্টের পর কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপি এই তিনটি দলই এই 5 আগস্টের যে গণঅভ্যুত্থান হলো সেই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক একত্রেই ছিল, একসঙ্গে আলোচনা করছিল। জাতীয় ঐক্যমত কমিশনেও মত দ্বিমত ছিল, কিন্তু ভালো অবস্থানে সবাই আলোচনা করছিল। সেখান থেকে আমরা সম্প্রতি দেখছি যে সেই জায়গাটি আর নেই। গতকাল আমরা দেখলাম নোয়াখালীতে বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টা হামলা হয়েছে। আমরা দেখছি কথার লড়াইয়ে চলছে। পরিস্থিতি এত খারাপের দিয়ে কেন গেল? বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি। এরকম কোনো পরিস্থিতি এখনও বাংলাদেশে সৃষ্টি হয় নাই যে রাজনৈতিক দলের নেতারা এই পর্যায়ে চলে যাবে, মারামারি কাটাকাটি, সেরকম কিছু হয় না। নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি আমরা সবাই জানি, নির্বাচন সামনে রেখে একটু গরম উত্তপ্ত হয়। কিন্তু আমি মনে করি যে সবাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য এবং আমরা যারা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করি, আমাদের মধ্যে এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা যদি একেবারে কেন্দ্র পর্যায়ে এগুলোকে আমরা মানে একেবারে করে নেই যে আপনার আলোচনার ইস্যু বা না, এটাকে আমরা ন্যাশনাল ইস্যু বানিয়ে যদি চারিদিকে ছড়িয়ে যায়, সেটা কামনা করি না কখনো। রাজনীতির সহনশীলতা থাকতে হবে। রাজনীতি আমরা করি সবাই মিলেই। একটি ফেসিবাদের বিরুদ্ধে 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল, অভিষ্ট লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার দীর্ঘ 17 বছর হরণ করা হয়েছে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে পথে প্রান্তরে মন খুলে কথা বলতে পারতো না, চার দোকানে বসে কথা বলতে পারতো না, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা 17 বছর লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের এই বাক স্বাধীনতা ফিরে আনার জন্য। না, সেই লড়াই সংগ্রামে আপনারা একসঙ্গে ছিলেন, বিশেষ করে বিএনপি জামাত একসঙ্গে ছিলেন, তখন এনসিপি হয়নি। এখন মানে খুব মুখোমুখি হয়ে গেল। ওটাই বলছি যে আমাদের অভিষ্ট লক্ষ্য এখন আমরা কিন্তু পৌঁছাতে পারি নাই। আমাদের যে কাঙ্ক্ষিত ভোটের অধিকার, সেটা এখনও অন্তর্বর্তী সরকার একটি সময়ক্ষণ ঠিক করেছে। সেই নির্বাচনকে সামনে রেখে সবাই তো রাজনীতি করে, সবাই ক্ষমতার মসনদে যেতে চায়। নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমরাও জামাত ইসলামও নির্বাচনমুখী রাজনৈতিক দল। সে কারণে রাজনীতির উত্তপ্ত মাঠে এ ধরনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, ওটাকে আমি বড় করে দেখছি না। জি, আতিক ভিক্টর, আপনার কাছে আমরা যেতে চাই। আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আজকে সন্ধ্যার দিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি একটি কথা বলেছেন সাতক্ষীরার একটি অনুষ্ঠানে। তিনি এনসিপির কথা অনেক কিছু বলছিলেন। সেখানে বলতে বলতে তিনি এসে বলেছেন যে বাপের সাথে পাল্লা দিও না, আগে বড় হও, আগে এই পর্যায়ে আসো, এরপরে। তিনি সম্ভবত, আমি যতদূর বুঝি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট একটি দিয়েছেন তিনি গতকাল। এর পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন, এটি একটু জানতে চাইব। একই সঙ্গে জানতে চাইব যেটি বলছিলেন জিলানী ভাই, আমরা গতকাল নোয়াখালীতে দেখলাম যুবদল ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষ। তিনি বলছিলেন বিষয়টি বিক্ষিপ্ত ঘটনা। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা। গতকালকের যেই স্ট্যাটাসটা দিয়েছেন এনসিপির আহ্বায়ক, এটা আমাদের সবারই দৃষ্টি আকৃষ্ট হয়েছে। হঠাৎ করে তিনি এই বিবৃতি দেওয়াটা কিংবা স্ট্যাটাসটা দেশ জুড়ে বলা যে আলোচনার সূত্রপাত হয়েছে। যেই এনসিপি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য তারা ভূমিকা রাখছে,
এবং ঐক্যমত কমিশনে যেই কয়টা বিষয়ে এনসিপি পরিবর্তন চেয়েছে, সংস্কার চেয়েছে, জামাত ইসলামীও তার জায়গা থেকে সেগুলোকে যৌক্তিক মনে করে আমরাও সেই সংস্কারের পক্ষে আমরা একমত পোষণ করেছি। আমরা যেটা দেখলাম যে ঐক্যমত কমিশনের আলোচনাকে দীর্ঘায়িত করার জন্য কিংবা যেই দল বারবারই বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ইদানিংকালে আমরা পত্রপত্রিকায় দেখলাম তাদের সাথে একটা জোট করার জন্য এনসিপি তারা বিতর্কতভাবে কাজ করছেন। আমরা মনে করি গতকালকে জনাব নাহিদ ইসলামের এই স্ট্যাটাসটি মূলত আমি আরও দুইটা শোতে বলেছি, এটা দর কষাকষির অংশ। জামাত ইসলামী এখন যে ইমেজে আছে, মানুষ যে আগামীর রাষ্ট্র ব্যবস্থা মানুষ যেটা চাচ্ছে, জামাত যেখানে সব দিক থেকে এখন প্রস্তুত আছে এবং আগামী রাষ্ট্র সংস্কারের যে কাঙ্ক্ষিত দিকটা আমরা চাচ্ছি, চাঁদাবাজি হবে না, দখলবাজি হবে না, দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, সবাই সবার মত প্রকাশ স্বাধীনভাবে করতে পারবে। মানুষ যখন সেদিকে আকৃষ্ট হয়েছে তখন একটা ন্যারেটিভ যদি দাঁড় করানো যায়, হয়তো এর মধ্যে দিয়ে এনসিপি তাদের কোনো একটা তারা সুবিধা পাবে বিএনপির কাছ থেকে। এটাকে আমরা গতকাল বলেছি যে দলীয় প্রধানের কাছ থেকে এরকম ধরনের বিবৃতিটা এটা এক ধরনের বালখিল্যতা, এটা ওই পদের সাথে কখনো মানায় না। হঠাৎ করে যে ঐক্যমত কমিশনে সবচেয়ে বেশি জামাত ইসলামী কন্ট্রিবিউশন করেছে, সেই জামাতের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা জাতি হতবাক হয়েছে। এবং এনসিপি রাজনীতির তারা কি চাচ্ছেন এটাও এখন আসলে ভাবনার বিষয়ে দাঁড়িয়েছে। কিছুটা তারা হতাশা আছেন, তাদের যে রাজনৈতিক উচ্চবিলাস তারা আশা করেছিলেন দল গঠন মানুষ আকৃষ্ট হবে, তারা ভেবেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনগণ নানাবিধ কারণে এনসিপি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এই জায়গাতে তার হতাশায় আছেন এবং এই জন্য তারা কোন দিকে যাবেন। আচ্ছা, এখানে দর কষাকষি মানে কার সঙ্গে করতে চায় এনসিপি, বিএনপি না জামাত? এটা আমরা খেয়াল করেছি না। এখন যেহেতু পদ্মার অন্তরালে আলাপ পত্রিকাতে আমরা দেখলাম তারা বিএনপিকে তারা ফেভার করছেন। তো যেই বিএনপিকে রাষ্ট্র সংস্কারের বহু দিক থেকে প্রতিবন্ধ সৃষ্টি করেছেন, আপনি যদি তার সাথেই এনসিপি গিয়ে ঐক্য হওয়ার চেষ্টা করেন, তাহলে এনসিপির রাজনৈতিক মোটিভটা বুঝতে আসলে আমাদের সময় লাগছে। আর যেই জায়গা থেকে না, কিন্তু একটু থামে, এখানে কিন্তু বিএনপি সহ অনেকে বারবারই বলেছেন যে এনসিপি হলো জামাতের বি টিম, এমন অনেকবারই কিন্তু বারবার বলা হয়েছে। তো সেই এনসিপি এখন বিএনপির সঙ্গে এটা বলেছেন, কোনো প্রুফ তো নাই। তারা বলতেই পারেন, যে কোনো দল মতামত করতে পারেন। বর্তমান বাস্তবতা মনে হচ্ছে যে এনসিপি তাদের এখন সব নির্বাচন এককভাবে তারা সুবিধা করতে পারবেন না, এই জন্য তাদের পার্লামেন্টে আসতে হবে, তাদের কিছু আসন পাওয়া দরকার। ওই জায়গার তারা এখন বিবেচনা করেই হিসাব করছেন। তাদের রাজনৈতিক যে অবস্থানও এখন তারা সঠিক নির্ধারণ করতে পারেন না, যার জন্যই তারা যখন যেটা মন চান তারা উপদেষ্টার বিরুদ্ধে বলেন, সবার বিরুদ্ধে বলেন। এই ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি আসলে কোনো দলকে লং টাইম সার্ভাইভ করতে পারে না। আচ্ছা, আমি আবার আসবো, আমরা একটু যেতে চাই এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে। দর কষাকষি করছে এনসিপি এই মুহূর্তে, এটি হলো এখানকার জামাতের যিনি প্রতিনিধি তিনি বলেছেন। আমার জানবার আগ্রহ আপনার কাছে, আপনারা দর কষাকষি কোন দিকে করতে যাচ্ছেন বেশি, বিএনপি না জামাত, কাদের সাথে? না, আজকে সন্ধ্যার দিকে যখন হচ্ছে আমি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের বক্তব্য শুনলাম, তখন আমি ভাবতেছিলাম যে হচ্ছে আসলে উনি কতটুকু সত্য বলেছেন। তো আমার কাছে মনে হলো উনি ঠিকভাবে হয়তো বলতে পারেন নাই। আমরা ফাঙ্গা লড়তে চাচ্ছি, পাঙ্গা লড়তে হচ্ছে না, পাল্লা বলেছেন, পাল্লা দিতে হচ্ছে, যাই হোক, বা পাঞ্জা লড়তে হচ্ছে, যেটাই বলেন, আমাদের বাপের সাথে না, আমাদের দাদার বাপের সাথে, মানে পর দাদার সাথে। যেমন 83 বছরের একটা রাজনৈতিক দল, অনেক বয়স হয়ে গেছে, এনসিপি সদ্য ভূমিষ্ঠ, এখন হয়তো নড়াচড়াটা একটু ভাল লাগতেছে না। বাচ্চার জন্ম নিলে তো একটু হাত পা নাড়াচাড়া দিবেই। এটা যতক্ষণ পর্যন্ত না ফেভারে থাকে, ওই যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, সেই ধরনের যতক্ষণ ফেভারে থাকে ততক্ষণ এই নাড়াচাড়া ভালো লাগে। কিন্তু যখন হচ্ছে সঙ্গে নেই, একটু সমালোচনা শুরু হয়, তখন হচ্ছে আর ভালো লাগে না। তো হয়তো খারাপ লাগতে পারে যে আমরা প্রায় 83 বছরের প্রৌঢ় রাজনীতিবিদ, বৃদ্ধ রাজনৈতিক দল, একটা নতুন রাজনৈতিক দল এইভাবে নতুন নতুন ভালো স্ট্যান্ড নিচ্ছে, দেশের পক্ষে স্ট্যান্ড নিচ্ছে, যেটা আমরা নিজেরা পারি নাই, দেশের মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করতেছে। সেই জায়গাটা হয়তো একটু
মানে সাধারণত জামাতে ইসলামের নেতারা এইভাবে কেউ কথা বলেন না। বোঝা মানে যাচ্ছে এনসিপির জনপ্রিয়তা একটু বোঝা যাচ্ছে, আমি জনপ্রিয়তার কথা বলছি, বোঝা যাচ্ছে যে এনসিপির রাজনৈতিক স্ট্যান্ডে তারা একটু খুব বেশি অস্বস্তিতে আছেন। মানে এরকম অস্বস্তিকর, আপনি কখনো জামাতের কোনো নেতাদের এই ধরনের কথা বলতে আপনি দেখছেন কিনা আমি জানি না, ওনার পুরো বক্তব্যে অস্বস্তিটা লক্ষণীয়। আমি জানি না আতিক ভাইরা জানেন যে এনসিপি নাকি হচ্ছে বিএনপির সাথে জোটে যাচ্ছে, আমি তো জানি না, আমি এটা দেখি নাই। আমি তো এনসিপির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ, অবশ্যই একদম মূল জায়গায় আছে। মূল জায়গায় আছে। আমি আজ পর্যন্ত এটা নিয়ে আমাদের এখন ইলেকশনে কারোর সাথে মানে হচ্ছে জোটে যাওয়া না যাওয়া নিয়ে আমাদের মধ্যে একবারের জন্য এখন পর্যন্ত আলোচনা হয়নি। আমাদের এখন মেইন পয়েন্ট, আমরা যেটা নিয়ে রাজনীতি করি, আমাদের রাজনৈতিক কেন্দ্র, আমাদের রাজনৈতিক বৈধতা জুলাই, আমরা সেই জুলাই সনদ নিয়ে, জুলাইয়ের যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেগুলোর নিশ্চয়তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এটা নিয়ে আমাদের বিএনপির সাথেও বসা হয়েছে, জামাতের সাথেও বসা হয়েছে, ইসলামী আন্দোলনের সাথে বসা হয়েছে, গণ অধিকারের সাথে বসা হয়েছে, এবি পার্টির সাথে বসা হয়েছে, সকলের সাথে আমাদের সিরিজ আলোচনা হয়েছে। সিরিজ আলোচনার ক্ষেত্রে না কিন্তু এখানে আপনাদের কেন এটি মনে হলো যে বিএনপি নিজস্ব একটা স্ট্যান্ড নিয়ে প্রথম থেকেই ছিল, বিএনপি সিরিজ আলোচনায় অনেক ক্ষেত্রে হয়নি, বাট হচ্ছে জামাত অনেক ক্ষেত্রে তাদের স্ট্যান্ড এদিক সেদিক করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও করছে, বিভিন্ন সময় আমাদের আলাপ আলোচনা হয়েছে যে হচ্ছে, কিন্তু জনসমর্থনকে সম্মান করে বিএনপি কিন্তু অনেকগুলো দাবি এবার পরে মেনে নিয়েছে। আমি একটু বলছি যে হচ্ছে এই জায়গায় মানে হচ্ছে যখন আপনি সকাল পর্যন্ত বলতেছেন যে হচ্ছে এই সনদে সাইন করবেন না, এটা ফিয়ার না হলে সাইন করবে না, জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া সাইন করবে না, আদেশের লেখা হাতে না পেলে সাইন করবে না, যখন বিকেলে গিয়ে হাসি মুখে সাইন করেন তখন সারা দেশের মানুষ এটা ভালোভাবে নেই। বাট এনসিপি নিজে যে স্ট্যান্ড ধরে রেখেছিল জুলাইয়ের পক্ষে, অনেক অবদান থাকতে পারে ঐক্যমত কমিশনে, আপনার ঠিক আছে, বাট শেষ পর্যায়ে এসে আপনি তো দুই ধরনের কথা বলে মানুষের কাছে হাস্যরস তৈরি, নিজেকে হাস্যরসে পরিণত করেছেন, যেটা এনসিপি করে নাই। যার কারণে এনসিপি এখন এই যে জুলাই পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা কারা সবচেয়ে বেশি লালন করে, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের হচ্ছে জামাতে ইসলামী বুঝাইতে চেয়েছিল যে তারাই সবচেয়ে বেশি করে, মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি যেটা বলা হয়ে থাকে, যে এনসিপি সকলে জুলাইয়ের গাদ্দার হয়ে গেছে আর সবাই হচ্ছে সবচেয়ে বেশি জুলাইয়ের প্রেমিক জামাতে ইসলামী ছাত্র শিবির হয়ে গেছে। এভাবে উপস্থাপন করার অনেক চেষ্টা করেছে, মিডিয়া আছে, ইস্টাবলিশমেন্ট আছে, ওনাদের হাজার হাজার নেতাকর্মী আছে যেটা এনসিপির নাই, লাখে লাখে নেতাকর্মী আছে যেটা বিএনপিরও আছে যেটা এনসিপি নেই। সেই জায়গায় এনসিপি অনেক পিছনে পড়ছে, নিজেদের সত্যটা মানুষের কাছে তুলে ধরতে তাদের অনেক কষ্ট হয়েছে, এত বেশি মিথ্যাচার হয়েছে, মিথ্যা মনে হয়েছে। আমি একটু ছোট্ট একটু শুনে আসি, এই যে এনসিপি নাড়াচাড়া জামাত কেন পছন্দ করছে না? এটি এনসিপির ভাবনা। দেখুন, এনসিপি জুলাইকে ধারণ করে, আমরা জুলাই ধারণ করি না, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হয়েছে, ওনারা ভালো করেন নাই কেন? যে বাকশাসকে দাবি করা হয় ওনারা সব ছিলেন, ওনারা এমন কিছু কাজ করেছেন যার জন্য বিশ্ববিদ্যালয় ভালো করতে পারেননি। যেই ছাত্র শিবিরের নেতারা জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে একসাথে সভা করেছেন, তাদের পক্ষ তাদের উপদেষ্টারা বলেন যে সেখানে শিবিরের কোনো কন্ট্রিবিউশন ছিল না। এটা যে ওনাদের কথাটা সঠিক ছিল তার প্রমাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরকে জুলাই যোদ্ধা হিসাবে সম্মান করেই ছাত্ররা বিজয়ী করেছে, এবং বাকশাস তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড, তাদের বহুবিধ তৎপরতা কিংবা সুবিধা নেওয়ার মানসিকতার কারণেই তাদের স্টুডেন্টরা প্রত্যাখ্যান করেছে। তো আমরা যে জুলাইকে ধারণ করি, ছাত্র শিবির জামাত ইসলামী জুলাই কিনে অনেক কিছু করেছেন। আমরা জুলাই ম্যাগাজিন করেছি, আমরা 3 ভাষায় করেছি, বাংলায় করেছি, ইংলিশে করেছি, আরবিকে করেছি। আমরা মনে করি সেটি করেছেন, কিন্তু এই যে এনসিপির নড়াচড়া সইতে পারছেন না, এটি ওনারা বলতে পারে, এটা আমাদের হিসাবে বিষয় না। আমরা দেখবো না কতটুকু যাচ্ছেন, আমরা এনসিপি সফলতাই কামনা করি, ওনারা তা আমরা চাই। সুতরাং জামাতের মতো সংগঠনকে এনসিপি নড়াচড়া করলে আমরা হতমব হয়ে যাব, এটা বাংলাদেশের পাবলিক পারসেপশন তা মনে জি জি আমরা আজকে বগুড়াতে এনসিপির একটি সভা ছিল, সেখানে সার্জিস আলম ছিলেন। তো সেই সভায় তিনি বক্তব্য শুরুর আগেই সেখানে একটি ককটেল হামলা হয়েছে বগুড়াতে, সেটি একটি বিষয়। সেই বগুড়াতে তিনি আজকে বলেছেন আবার যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সংসদে যাবে তার নির্ধারক হবে এনসিপি, এটি বিএনপি বা জামাত নয়। হয়তো আসন পেতে পারে তাদের চেয়ে বেশি, কিন্তু নির্ধারণ করবে এনসিপি যে কারা সংসদে ক্ষমতায় যেতে পারবে। এই বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? বগুড়াতে ঘটনা ঘটেছে, আমি একটু আগে দেখলাম এখানে আসার আগে, আমি আসলে বিশদভাবে জানি না কি ঘটনা হয়েছে। ককটেল বিস্ফোরণ হয়েছে শুনেছি, অবরুদ্ধ অবস্থা আছে সার্জিস, এটাও আমি দেখলাম একটু আসার সময়। আর যেটা বলছিলেন
আপনি প্রশ্নটা করছিলেন যে এনসিপি ক্ষমতার নির্ধারক হবে। এটা একটা দলের প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু আসলে জনগণের উপর তো আস্থা রাখতে হবে। জনগণ কাকে কিভাবে নেয়, কোন দলকে নির্বাচিত করে, সেটা তো নির্বাচনেই পরিলক্ষিত হবে, আমরা দেখতে পাবো। সেজন্য অপেক্ষা করা উচিত। এখনই এভাবে বলে দেওয়া আমার কাছে মনে হয় না ঠিক। না সেটা ঠিক না, কিন্তু তারা তো সেভাবেই মনে করছে যে হয়তো আপনারা কিছু মনে তো অনেক কিছু করছে, অনেকে জরিপ দেখাচ্ছে, কেউ 70%, কেউ 80% ভোটার, 300 আসন আমরা পেয়ে যাচ্ছি। অনেকে বলে রাজনৈতিক দলগুলো এই প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু আসলে জনগণ কোন দিকে আছে, জনগণের রায় কোন দিকে যাবে, এটা ভোটের মাঠে প্রমাণ হবে। আমরা তো মানুষের কাছে গিয়েছি, আমরা সারা বাংলাদেশে, আমি বিশেষ করে আমি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি বাংলাদেশের প্রায় 50টি উপজেলা আমি নিজে দিনে 21 কিলোমিটার আমি হেঁটেছি। আচ্ছা, আপনি যে 50 উপজেলা গিয়েছেন, সেখানে কি দেখেছেন এই সম্পর্ক, এই যে বিএনপি, জামাত, বিশেষ করে হয়তো এনসিপিও আছে মোটামুটি, সম্পর্কটার কি অবস্থা? সব জায়গায় কি নোয়াখালীর মতো অবস্থা কিনা? জনগোষ্ঠীর সাথে কথা বলতে গিয়েছিলাম আমি, ওখানে জামাত আর এনসিপি কোথায় আছে তাই সেটার জন্য না, আমি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বাংলাদেশের কথা বলছি। ক্ষেত খামারে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি, মানুষের আগামী দিনের ভোট নিয়ে চিন্তা ভাবনা সেটা জানার চেষ্টা করেছি। মানুষ ভোট দিতে চায়, 17 বছর মানুষ আসলে ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দিতে চায়, ওটার উপরে কাজ করতে যে আমি এই 50টি উপজেলায় আমি গিয়েছিলাম। তো সত্য কথা বলতে যে মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে। এখন আমরা জরিপে দেখি একদল 300 আসন পেয়ে যাচ্ছে, আরেক দল 80 ভাগ মানুষ, কিন্তু সেই ভোটের জন্য মুখিয়ে আছে। আমি যদি আপনার সংগঠনের কথাই বলি, স্বেচ্ছাসেবক দলের যে দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম আমরা দেখি, বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠন, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, দখল, গতকালও আমরা একটা নোয়াখালীর ঘটনা বললাম, মানে এই যে ভোটের জন্য মুখিয়ে রয়েছে, এই ভোট কি কমছে কিনা বিএনপি আপনার কাছে কি মনে হয়? বিএনপি যত সময় যাচ্ছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর একটি রাজনৈতিক দল, এখানে অনেক ধরনের মানুষ আছে। আবার আমরা দেখছি অনেক চাঁদাবাজির কথা আপনি বললেন, এটা বলতে হয় যে এই চাঁদাবাজি নিয়ে আমি অনেক ঘটনা পর্যালোচনা করেছি, দেখেছি সেখানে কিভাবে বিএনপিকে চাঁদাবাজ বানানোর জন্য বিভিন্ন এই আমরা শুনি মানুষের কাছে ভোট বাহিনী নানানভাবে এগুলাকে মিথ্যা প্রচার চালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে চাঁদাবাজি নিয়ে। দেখেন একটা ঘটনা চকবাজারে ঘটলো, একটা মানুষকে পাথর মেরে ফেললো, নিঃসন্দেহে এটা নৃশংস হত্যাকাণ্ড এবং এটা নিন্দনীয় একটা হত্যাকাণ্ড। বিএনপি সেখানে স্ট্যান্ড নিয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হঠাৎ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাজকীয় একটা রাজনৈতিক দলের নেতারা মিছিল করলো, চকবাজারে হত্যাকাণ্ড কেন, তারেক রহমান জবাব দাও। আরে ভাই, তারেক রহমান বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে অবস্থান করছে, উনি কি বলে দিয়েছে পাথর মেরে ফেলতে হবে? এটা হচ্ছে মব তৈরি করা, এবং এই একটা বাংলাদেশে একটা গোষ্ঠী এখন তৈরি হয়েছে যারা এই মিথ্যাটাকে এস্টাবলিশ করতে চায় এবং তারেক রহমানকে নিয়ে আসতেছে। মানে তারেক রহমানকে কীভাবে হেয় করা যায়, কারণ তারেক রহমানের এই 5 তারিখের পরে জাতির সামনে যে বক্তব্য, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য নিয়ে সমালোচনা করতে পারে নাই। মানে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে জাতির ভবিষ্যৎ নেতা হিসাবে, সেজন্যই পরিকল্পিতভাবে তারেক রহমানকে ছোটো করতে হবে। তাই ওই চকবাজারের ঘটনা, তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায়, যে তারেক রহমান জবাব দিবে এটা হচ্ছে একটি ষড়যন্ত্র। একজন নেতাকে কিভাবে পর্যদস্ত করা যায়, তাকে হেয় করা যায় মানুষের কাছে, এটাই একটা অপচেষ্টা। আচ্ছা, তারেক রহমান অবশ্যই ক্ষমতায় না, আমি একটু হান্নান মাসুদ দেখতে ছোট্ট করে জানবো, তারেক রহমান ক্ষমতায় না, তারপরও কেন এটি মনে হয় যে তারেক রহমান অনেক বেশি ক্ষমতাবান এই মুহূর্তে? না, দেখেন হচ্ছে তারেক রহমান ক্ষমতাই না বা সরকার প্রধান না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক দলের কোনো পদধারী নেতা যদি হচ্ছে এই পাথর মেরে হত্যার সাথে জড়িত থাকে, তাহলে তো তারেক রহমানকে কোশ্চেন করতে হয়। যদি দেখা যায় যে থানায় গিয়ে এসআইকে ওসিকে লাঞ্ছিত করে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য, যেটা গতকালকে নোয়াখালীতে একটা ঘটেছে, লালমনিরহাটে ঘটেছে, পদধারী কোনো নেতা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, তাহলে তো তারেক রহমানকে কোশ্চেন করতেই হয়। মানে দলের প্রধান হিসেবে যদি ভাইরা স্বেচ্ছাসেবক দলের কেউ যদি করতো, তাহলে তারেক রহমানের হস্তক্ষেপ ছাড়া যদি হচ্ছে স্বেচ্ছাসেবক দল সাথে সাথে অ্যাকশন নিত, যুব দল সাথে সাথে অ্যাকশন নিত, তাহলে তারেক রহমান পর্যন্ত যাইতো না। কারণ
ওয়ার্ড পর্যায়ের কোনো একটা নেতাও যদি হচ্ছে মানুষের কাছে উঠান বৈঠকে যায়, সেই ওয়ার্ড পর্যায়ের নেতা বলে তারেক রহমানের বার্তা দিয়েছে, তারেক রহমান আমাকে কেন পাঠিয়েছেন এটা করতে। সারা দেশের মানুষ মনে করে বিএনপি যাই করে সব তারেক রহমানের নির্দেশ হয়, কারণ আপনারা তারেক রহমানের নির্দেশ ছাড়া কেউ কোনো কথাও বলে না। মানে প্রত্যেকের বক্তব্য শুনলে মনে হয় মানে রাজনৈতিক দলের কেউ কোনো কথাও বলে না, হাসেও না, কাঁদেও না। তারেক রহমান নির্দেশ দিলে হাসে, হ্যাঁ নির্দেশ দিলে কাঁদে, তার আগে এটা করে না। মানে প্রত্যেক নেতাই এই কথাটা বলে। এই বার্তাটা এখন মনে হচ্ছে আজকে এই এটা ঠিক না। আমরা আজকেও আমি একটা বহিষ্কার করেছি দেবিদ্বারে, আমি তারেক রহমানের সাথে কথা বলে করেছি, ওকে গ্রেফতার করছে যে কোনো একটা ঘটনা, সামাজিক ঘটনা, আমি ওকে বহিষ্কার করেছি। না, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। বক্তব্যে এমন ভাবে তুলে ধরা হয় যাচ্ছে আমি এখানে এসেছি, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে যেতে, আপনাদের জন্য এটা করতে। একজনকে একটা কম্বল দিতে গেল, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আপনাদের কম্বল দিতে। মানুষ মনে করে এটা আপনি যখন একজনকে কম্বল দিতে গিয়ে তারেক রহমান বলে সাদা নিতেও মনে করে যাচ্ছে তারেক রহমানের নির্দেশে মনে হয় নিচ্ছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে এবং বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এখানে সবার মত নিয়েই বিএনপি চলে এবং বিএনপি আজ তারেক রহমান যে সিদ্ধান্তই নিক, স্ট্যান্ডিং কমিটির মিটিং এর পরে সেটা সিদ্ধান্ত নেয়। তারেক রহমান এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি অনেক বহিষ্কার করেছি। আমি কি বলেছি আপনি মনে হয় ক্লিয়ার না। আমি ক্লিয়ার না, আপনি বলছেন যে সবকিছু তারেক রহমানকে। হ্যাঁ, সে পার্টির চেয়ারম্যান। আপনারা যখন হচ্ছে তৃণমূল পর্যায়ে গিয়ে একজন গরিবকে একটা কম্বল দিতে বলেন যে তারেক রহমান আমাকে পাঠিয়েছেন আপনাকে এই কম্বলটা দিতে, ঠিক যখন রিকশাওয়ালা থেকে কেউ একজন সাদা নেয় পদধারী, তখনও মনে করে তারেক রহমান পাঠিয়েছে এই সাদাটা নিতে। না না, এটা এমন ভাবে এক কেন্দ্রিক করে ফেলা হয়েছে যে যাই বলতে যায়, যেমন কেউ একজন গেছে তারেক রহমান আমাকে এই নির্দেশনা দিয়েছে আপনাদের কাছে, তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি, মানে ওনার নিজের কোনো বার্তা নেই যে এলাকায় পাঠানো হচ্ছে। তারেক রহমান পার্টির চেয়ারম্যান, একজনকে আপনি যখন হচ্ছে লোকালি এমন ভাবে করে ফেলতেছেন, তখন মানুষ মনে করে যে পজিটিভ গুলা করলে তারেক রহমানের নির্দেশে করতেছেন, নেগেটিভ গুলা করতে গেলে তখন মানুষ সেটাও মনে করে যে নিশ্চয়ই তারেক রহমানের নির্দেশে করতেছেন। জানেন আমরা বুঝতে পারছি। একটু জানতে চাই আমরা আতিক ভাইয়ের কাছে জানতে চাইব যে আজকে বিএনপি মহাসচিব বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। তিনি খুব দুঃখ করে বলছিলেন সকালবেলা রাজনৈতিক একটি অনুষ্ঠানে। তিনি বলেছেন চারদিকে যখন একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। তিনি আসলে হতাশ বিএনপি মহাসচিব। জামাতও এই অনৈক্য নিয়ে হতাশ কিনা এবং অনৈক্যের জন্য জামাতও দায়ী কিনা আমি সূত্র জানবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। আমরা ছিলাম আতিক ভাইয়ের কাছে জানতেছিলাম যে বিএনপির মহাসচিব এবং প্রবীণ রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন আমরা দেখেছি বিরোধী দলে থেকে রাজনীতি করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, তিনি আজকে খুব হতাশা নিয়ে বলছিলেন এবং হতাশা তিনি ব্যবহার করেছেন যে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন, এই ঐক্য হারানোর জন্য জামাত দায়ী কিনা। দেখুন, আমরা যারা তরুণ রাজনীতিবিদ, আমরা এখন হতাশ হতে চাই না। বাংলাদেশের যে ইতিহাস 54 বছরের নানা বিভাজন আমরা দেখেছি। এবারে যে কাজটা হয়েছে জানি না সামনের দিকে কেমন হবে। এই যেটা ঐক্যমত্য কমিশন হলো, সেখানে সবাই একসাথে এসেছেন, 84 বিষয়ে সেখানে ঐক্যমত হয়েছেন। শুরুতে অনেক দল তারা আবার শেষে তারা একমত হয়েছেন। এটা বড় একটা আমাদের ঐক্য, সুতরাং এটাকে আমরা এখনই হতাশ হতে চাই না। দ্বিতীয় হচ্ছে, রাজনীতিতে নানা মত থাকবেই। আমি আমার মতটাকে বলবো, আমি জনগণকে আমার মতো করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। এটাকে চূড়ান্ত পর্যায়ে আমি হতাশা বলে মনে করি না। আমরা মনে করি আমাদের নতুন বাংলাদেশ যেটা আমরা পেয়েছি 5ই আগস্টের পরে 24 সালের, এটাকে সবাই আমরা এখন ভাবি। বিএনপিও ভাবে দেশটা সুন্দর হোক, আমরা ভাবি দেশটা সুন্দর হোক। সবাই জায়গা থেকে আমরা ভাবনা করে আমরা অগ্রসর হচ্ছি। সুতরাং আমরা মনে করি জাতি এখন ঐক্য আছে, এখন অনৈক্য আমাদের হয় নাই। যদি আমরা প্রত্যেকটা দল যদি তার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি দেশটাকে নিয়ে আমরা ভাবি, আমার দল কি সুবিধা পাবে, তা যদি আমার দেশ কি পাবে, কোন বিষয়গুলোতে ঐক্যমত হলে পরে দেশের রাজনৈতিক সংস্কৃতি সুন্দর হবে, দেশে কোনো রাজনৈতিক হানাহানি হবে না। আমরা যেটা খেয়াল করছি, দেখুন 5ই আগস্টের পর যতগুলো ক্রিয়াশীল দল বাংলাদেশে আছে, জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি ধরুন, এখন পর্যন্ত রাজনৈতিক ময়দানটা গোলাটে কী কারণে হয়েছে? আপনি বলেছেন যে প্রায় 8000-এর মতো আভ্যন্তরীণ নানাবিধ অভিযোগের কারণে কি হয়েছে, বিএনপি থেকে বহিষ্কার করতে হয়েছে এবং আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রায় শতাধিকের মতো কর্মী সেখানে কী হয়েছেন, তারা সেখানে খুন হয়েছে। এই যে দিকগুলো, এগুলো কিন্তু আমাদের রাজনীতি হতাশার কারণ সেখানে তৈরি করে দেয়।
তো আমরা মনে করি যদি সবাই সবার দলটাকে নিয়ন্ত্রণ করেন তাহলে রাজনৈতিক সংস্কৃতি সুন্দর হবে। দেখুন আপনি বলেছেন আমাদের এই কিছুদিন থেকে আমরা খেয়াল করেছি জামাত ইসলামের মহিলারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, জামাতের নিয়মিত কাজের অংশ। আমরা মানুষকে তালিম দিব, তাকে নামাজের কথা বলবো। আমরা খেয়াল করলাম এই সময় যেই কাজটা আওয়ামী লীগ করেছে আগে, ন্যারেটিভ দেয় জামাত ইসলামী জঙ্গি, তো যাদের সাথে আমাদের দীর্ঘ সময় যারা আমাদের জোট সঙ্গী, যারা আমরা একই সাথে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি মাঠে ময়দানে, তারা এখন এসে আমাদের মহিলাদেরকে হুমকি দিচ্ছেন, ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। গতকালকে আপনি দেখেছেন নোয়াখালীতে শিবিরের দারসুল কোরআন প্রোগ্রাম, এটিতে মসজিদে হবে, তো সেই জায়গায় গিয়ে হামলা করতে হবে কেন? এটি হতাশার কারণ। তবে আমরা যা খেয়াল করেছি হতাশা যা হচ্ছে সেটা বিএনপির নেতাকর্মীদেরা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে দেশের যে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ আমরা প্রত্যাশা করেছিলাম, হানাহানি হবে না, সবাই সবাই কথা বলবে, ওই জায়গাতে এখন মূলত অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে তারা ভূমিকাটা রাখছেন। জি, আমরা একদম ক্লিয়ার। জিলানী ভাই, জামাত বলছিল যে বিএনপি তার কর্মফলের কারণেই হতাশ হয়ে যাচ্ছে, হানাহানি কিংবা অভ্যন্তরীণ খুনের কথা বলছিলেন, বহিষ্কারের কথা বলছিলেন, বিষয়টা কি সেরকম? না, একেবারেই না। বিএনপি হতাশ না। আজকে মির্জা ফখরুল ইসলামকে নিজে কথাটি বলেছেন সকালে, উনি বলছেন জাতীয় ঐক্যমতের যে জায়গা, রাজনীতিবিদদের ঐক্য হারিয়ে ফেলছে। একটা ফেসিবাদ আমরা বিতাড়িত করেছি। এই ফেসিবাদ বিতাড়িত করতে গিয়ে যে সমস্ত গণতান্ত্রিক রাজনীতিকগুলো ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হয়েছিল তাদের মধ্যে যদি অনৈক্যের সৃষ্টি হয় তাহলে আমরা তো হতাশ হতেই পারি। একসঙ্গে আপনারা 25-30 বছর রাজনীতি করেছেন, এটা কাঙ্ক্ষিত না। সেটাই বলছে যে অনৈক্যের সুরটা দেখা যাচ্ছে, এটা কাঙ্ক্ষিত না। এটা হলে কি হবে, পতিত স্বৈরাচার, পতিত ফেসিবাদ তারা ফিরে আসবে, তারা আরো শক্তিশালী। আপনার কাছে কি মনে হয় কেন এই অনৈক্য রাজনীতিবিদদের? দেখেন, আতিক ভাই বললো, আতিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি অনেকটা বিএনপির মানে ঘাড়ে দায়টা চাপাচ্ছেন। আসলে দেখেন অনৈক্যটা কোত্থেকে শুরু হলো। জামাত বারবার বলছে বিএনপি শুধু সংস্কার চায়, সংস্কার চায়, বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। এটা কি ঠিক? বিএনপি 23 সালে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, 31 দফা রাষ্ট্র মেরামতে দিয়েছে। জি, তাহলে ওনারা ঠিক বলেন, ওনারা বিএনপি তো একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল, বিএনপি তো নির্বাচনের কথা বলবেই, কারণ বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, বিএনপি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না। ওনারা বলতেছে বিএনপি নির্বাচন চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে উনি একটু আগে স্বীকার করেছেন যে ওনাদের মহিলারা ঘরে ঘরে যাচ্ছে নির্বাচন। তাহলে কি হলো? এবং 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত, বিএনপি করে নাই। তাহলে কি হলো যে ওনারা বলতেছে বিএনপি নির্বাচন চায়, সংস্কার চায় না, কিন্তু নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করছে জামাত, বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করে। তারা নির্বাচন চায় না, তা কি বলেছে কিনা যে নির্বাচন চায় না? সংস্কার পিয়ার ছাড়া নির্বাচন করবে না। আমরা বলেছি সংস্কারের নিয়ে আমরা নির্বাচন, তারা বলছে পিয়ার ছাড়া নির্বাচন করব না, করতে দেওয়া হবে না, এটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটা আমরা বলেছি যে সংস্কারও হতে হবে, নির্বাচন হতে হবে। জামাত আমি আপনাকে বলি নির্বাচনের বাইরে কোনো কথা পিয়ারের কথা বলছে, আর আমরা নির্বাচনের কথা বলতেছি। নির্বাচনটা ওরা, আমি এই কথাটা প্রুভ করতে চাচ্ছি যে ওরা তো নির্বাচনের সবার আগে চলে গেছে, কারণ ওরা প্রার্থী ঘোষণা করেছে, তারপর আবার নির্বাচন নিয়ে কথা বলছে। দেখেন, আবার বলে যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া জাতীয় নির্বাচন সম্ভব না, আবার বলে যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে সব থেকে গোলযোগপূর্ণ নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ওনারা তো দ্বিচারিতা করছে, একমুখে দুই রকম কথা বলছে, দ্বিচারিতা করছেন। এটা ওনাদের দৃষ্টিভঙ্গিগত বিষয়। দেখুন, বাংলাদেশের নির্বাচন কমিশনের যে তাদের সক্ষমতাটা, দীর্ঘ সময় তো নির্বাচন এক কেন্দ্রিক হয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, ডামি আর আমি মিলে ইলেকশন, রাতের ইলেকশন, এরপরে হলো বিনা পরিণত ইলেকশন। বাংলাদেশে একসাথে ইলেকশন করার যে সক্ষমতা, আমরা বলেছি যে স্থানীয় সরকারটা আমরা বুঝতে পারবো কোথায় কোথায় সেখানে গ্যাপ আছে। ন্যাশনাল ইলেকশন তো একটা বড় বিষয়, এখানে ক্ষমতার কি হয়, মানে পরিবর্তন সেখানে হয়। কিন্তু আমরা দেখলাম এই ব্যাপারেও কিন্তু বিরোধিতা করেছে। স্থানীয় সরকার যদি এই সরকার আমলে হতো, এখানে হানাহানি কম হতো, নির্বাচন কমিশন তার দুর্বলতা বুঝতে পারতো, আমরা বুঝতে পারতাম যে আইন শৃঙ্খলা কম হবে, জাতীয় নির্বাচনের বিষয় হবে। এটি কেন মনে হলো আপনার কাছে? যেটা হয়, বাংলাদেশে যারাই ক্ষমতা থাকেন তারা চেষ্টা করে নিজের মতো করে ইলেকশনটা করার জন্য। যদি এখন ইলেকশনটা হতো, আপনি দেখবেন ইলেকশন রেজাল্টটা কেমন হতো। যারাই ক্ষমতা তারাই মনে করেন আমার তো দল সেখানে আসতে হবে, কারণ যখনই যারা যে দলে থাকেন তাদের আমলে হয়তো 2-1টা ইলেকশন ফেয়ার হতে পারে, বাকিটা ম্যাক্সিমামে কি হয়
ওই দলের প্রভাব বজারে ইলেকশন সেখানে হয়, যেখানে জনগণের ম্যান্ডেটটা খুব বেশি হয় না, দৃশ্যমান হওয়ার সুযোগ সেখানে থাকে না। জি একদমই ক্লিয়ার। হান্নান হোসেন, একটু জানতে চাই, মানে বিএনপি এর জামাতের এই যে ঐক্য যেটা আমরা দেখেছিলাম বিরোধী দলে কিংবা ক্ষমতায় প্রায় 25 বছরের বেশি, 30 বছরের কাছাকাছি, সেটি এই এখন খুবই খারাপ অবস্থায়, মানে এনসিপির জন্মের পর থেকে এটি বেশি খারাপ হলো। আর মানে এই যে আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যে রাজনীতিবিদ ঐক্য হারিয়ে ফেলেছেন, এর জন্য আপনাদের নিজেদেরকে দায়ী মনে হয় কিনা? আগে এতটা ছিল না। প্রথমে আমি দুইটা কথার উত্তর দিতে চাই। আমাদের আতিক ভাই তখন বলছিলেন যে হচ্ছে এই যে ছাত্র সংসদগুলো ইলেকশন, ছাত্র সংসদ ইলেকশনগুলোর মধ্য দিয়ে জুলাইয়ের প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে গ্রহণ করছে। আসলে মানে জুলাইয়ের প্রতিনিধি কারা এই নামে ভোট হয়েছে, নাকি হচ্ছে ছাত্রদের ছাত্র সংসদের নেতা কারা হবে সেই নামে ভোট হয়েছে। ডাকসুতে আপনার সাদিক কাইম ভিপি হয়েছে বলে যে উনি 9 দফার ঘোষক হয়ে গেছেন, 9 দফার ঘোষণা দিয়েছেন তা না, সেটা আব্দুল কাদেরই দিয়েছেন। জিএস ফরহাদ ভাই হয়ে গেছেন বলে আপনার ডিবি কার্যালয়ে গিয়ে ফরহাদ ভাই কে লটকে মারা হয়েছে সেটা কিন্তু তা না, আবু বকর মজুমদারকে মারা হয়েছে। ডাকসু চাকসু রাকসু যে ইলেকশনগুলো হয়েছে এগুলা ছাত্র সংসদে ইলেকশন হয়েছে, ছাত্র রাজনীতি ইলেকশন হয়েছে। ছাত্র রাজনৈতিক দল হিসেবে বাকশাস খুবই ছোট একটা দল, স্বল্প সময়ের একটা দল, নতুন দল, তারা সাংগঠনিক স্ট্রাকচারে দাঁড় করাইতে পারে না, কমিটি দিতে পারে না। এরা আপনার 45 বছর ধরে, আপনারা 45 বছর পর্যন্ত ডাকসুতে একটা পদও পান নাই, রাকসুতে ভিপি হইতে পারেন নাই, মানে হচ্ছে তাহলে কি শিক্ষার্থীরা আপনাদেরকে একেবারে গ্রহণ করে নাই? এই যে ছাত্র দল আপনার গঠিত হলো, ছাত্র দল পরবর্তী 82, 81, 82 ডাকসুতে জিতলো না, তার মানে কি হচ্ছে বাকশাল বিরোধী রাজনৈতিক দল, বাকশাল বিরোধী ছাত্র নেতা হিসেবে যারা বিপিজিএস হয়েছে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, নাকি বিএনপি ছাত্র দলই বাকশাল বিরোধী রাজনীতি? বিষয়টা হচ্ছে এটাকে এইভাবে ফ্রেমিং করার সুযোগই নেই। ইতিহাস যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। সবাই সহযোগী ছিলেন এবং সবাই মিলে আমরা রাজনীতি করেছি। পাশাপাশি হচ্ছে ঐক্যের যে বিষয়টা, এনসিপি রাজনীতি করছে তাদের নিজস্ব আদর্শ নিয়ে, মধ্যমপন্থী নিয়ে। আমরা মাঝে মাঝে আপনারা কখনো বিএনপির দিকে ঝোঁকেন, জামাতের দিকে ঝোঁকেন, মানে এই কারণে অনেক করে তৈরি হলো কিনা? বিষয়টা কেমন হচ্ছে জানেন, মানে এনসিপি তাদের যখন নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি শুরু করে, তখন মাঝে মধ্যে দেশের জন্য রাজনীতি শুরু করে, তখন মাঝে মধ্যে মনে হয় যে জামাতের সাথে মিল আছে, মাঝে মধ্যে মনে হয় বিএনপির সাথে মিল আছে। এটাই এনসিপির স্বকীয়তা। এনসিপি নিজস্বতা যে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এটাই এনসিপির রাজনৈতিক স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে বড় অর্জন। আপনি চিন্তা করেন, জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল 1943 সালে নাকি 42 সালে, এরকম একটা সময়। জামাত ইসলামী আজ পর্যন্ত সরকারও যেতে পারে নাই, বিরোধী দলও যেতে পারে নাই, রাজনীতি এবং 1991 সালে মানে 50 বছর পরে, কিংবা হচ্ছে 2001 সালে জামাতের ভোটের হার 7%, 8%, 10%, 11%। বাংলাদেশে এখন জরিপ করলেই সকল জরিপ, যতগুলো জরিপ হয়েছে, এনসিপি প্রতিষ্ঠা 5-6 মাসের মধ্যে বাংলাদেশে এত বড় বড় রাজনৈতিক রাঘব বোয়াল, এত বড় বড় রাজনৈতিক দলের বাইরে এনসিপি একা পার্টি হিসেবে এনসিপিকে ভোট দিতে চাচ্ছে প্রায় 10% মানুষ, 6% মানুষ, কোনো তাতে 8% মানুষ, 6-7 মাসে এনসিপি এটা সবচেয়ে বড় অর্জন। এনসিপি যদি তাদের লিডারশিপ কমিটি পর্যায় পর্যন্ত আপনি সময় দেন, তৃণমূল পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত যাওয়ার এই সময়টা দেন না, দেখেন যে 1.5-2 বছর পরে এনসিপির এটা রাজনীতিটা কোথায় দাঁড়া, মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করতেছে। আপনাদের কাছে মিডিয়া রয়েছে, আপনাদের কাছে প্রশাসনিক লোক রয়েছে, আপনাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে, আর্মি রয়েছে, পুলিশ রয়েছে, সব জায়গায় আপনাদের সেট আপ আছে, লোকবল আছে। এনসিপির তো কিছু নাই। আপনি চতুর্দিকে আপনাদের কর্মী রয়েছে কয়েক লক্ষ, এনসিপি তো সেটাও নাই। তাহলে এনসিপি তো সব কিছুকে মোকাবেলা করে, বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে, জামাতকে মোকাবেলা করতে হচ্ছে, আওয়ামী লীগকে মোকাবেলা করতে হচ্ছে, পাশাপাশি হচ্ছে বাম দলরা, মানে সবাইকে মোকাবেলা করে, সকল মিথ্যাচারকে মোকাবেলা করে এনসিপিকে। আগে এতদিন কিংস পার্টি বলে সবাই মুখে ফেনা তুলছে, এখন বলতেছে সরকারের সাথে এত ভেজাল কেন? এনসিপি সবসময় তাদের যে অবস্থান লাগছে এটা দেশের মানুষ অ্যাকসেপ্ট করতেছে। এই কারণে বিএনপি তো অস্বস্তি, জামাতও অস্বস্তি, আপনার ইসলামী আন্দোলনও অস্বস্তি, মানে গতানুগতিক যে রাজনৈতিক ধারা চলে আসছে, যারা গতানুগতিক রাজনীতি করে আসছে দীর্ঘ সময় ধরে, তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের অস্বস্তি হয়েছে। কিভাবে এনসিপিকে তাদের কাছাকাছি রাখা যায় কিনা, তাদের থেকে দূরে যায় কিনা, মানে এই চেষ্টা করতেছে। বাট এনসিপি যখন নিজস্বতা ধরে রাখে তখন সবাই মিলে এমনভাবে অ্যাটাক করে, মনে হয় যেন এনসিপি মনে হয় যেন আজই
আজই শেষ। জি, একদম, যেদিন জুলাই সনদে স্বাক্ষর করা নাই সেদিন দেখলাম যে হচ্ছে বিএনপির মায়া কান্না, জামাতের মায়া কান্না, সব দলের মায়া কান্না, এনসিপি মনে হয় শেষ হয়ে গেছে, চাষদ হয়ে গেছে। আজকে এখানে বসে এনসিপির কথা বলতে হচ্ছে, এটাই এনসিপির রাজনীতি। মাঝখানে এনসিপিকে বসে মানে শেষ হয়ে গেছিল জুলাই সনদে স্বাক্ষর না করে সেদিন, তো তারপরে এখন আমরা এখানে বসে কথা বলতেছি, এটা এনসিপির রাজনীতি। একদমই একটু জানতে চাই এবার আতিক ভাই আপনার কাছে, একটু জানতে চাই আজকে গতকাল বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু উনি একটি কথা বলেছেন একটি আয়োজনে, বলেছেন যে আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত। উনি গতকাল এই কথাটি বলেছেন। এটি আপনি তার এই যে বক্তব্য, এটি আপনি তার সঙ্গে একমত কিনা আমি সে উত্তর জানবো। তবে দর্শক তারা কিন্তু চাবড়া ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে সঙ্গে থাকুন। আতিক ভাই, যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপির একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন যে এখন যেহেতু আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চলছে, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে এখনও নিষিদ্ধ নয়, তো সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত। এই বর্তমান সমসাময়িক জামাতের যে অবস্থান, এইসব বিষয় দেখুন, ওনারা দেশের সিনিয়র রাজনীতিবিদ। এখন দেখলাম যে 5ই আগস্টের পরে দুদু সাহেব কথা বলেন, আমাদের টুকু সাহেবরা কথা বলেন, এমন কথা বলেন যার সাথে ওনাদের বিগত সময়ের ভূমিকাটা আমরা খুঁজে পাই না। আমি যদি ওনাকে কোশ্চেন করি, যখন আন্দোলন হলো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সেই সময় খালেদা জিয়ার বাড়িতে বালুর ট্রাক দেওয়া হয়েছিল, জামাত শিবিরের নেতাকর্মীরা ওই রাস্তায় নেমেছে মালিবাগে, নেমে শিবিরের নেতা মনসুর শহীদ হয়েছে। এই বুলু সাহেব তখন কোথায় ছিলেন? এই বুলু সাহেবরা বিগত সময় আওয়ামী লীগ আতাত করেছেন, আতাত করে নিজেরা সেফ থেকেছেন। আমি তো ঢাকার মানুষ, আমি কোনো আন্দোলনে বুলু সাহেবকে রাজপথে দেখিনি। এখন এসে যদি আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, উনি তো আমার নোয়াখালী এলাকার মানুষ, তো নোয়াখালী বদনামও করেন, আগে ছিল ওবায়দুল কাদের, এখন বুলু সাহেব হয়ে গেছেন। অসংলগ্ন কথাবার্তা ওবায়দুল কাদের করে একবার নোয়াখালী বদনাম করেছেন, এবং বুলু সাহেব বলে ওঠেন উনি নোয়াখালী ইমেজ ক্ষুণ্ণ করতেছেন। 91 সালে জামাতের সমর্থনে আপনি কেন সরকার গঠন করছেন? 2001 সালে জোট করেছেন, জামাতের 2জন মন্ত্রী সেখানে ছিল। 18 বছরের লম্বা আন্দোলন সংগ্রামে এক মঞ্চে ছিলেন, তখন এই কথা ওনার মনে পড়ে নাই? এখন জামাত যখন একটা ভালো অবস্থানে এসেছে, মানুষ যখন আগামী নির্বাচনে জামাতকে রাষ্ট্র ক্ষমতা আনতে চায়, জামাতের ক্লিন ইমেজের কারণে, জামাত চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, দুর্নীতি করে না, সন্ত্রাস, মানুষ যখন এটাকে গ্রহণ করে নিয়েছে, এইটাকে সহ্য করতে না পারে এখন ওই আগের পুরো ইস্যু নিয়ে আসছেন। আমি বলি যে এই ইস্যু নিয়ে বলবো ভাই আপনারা আগাবেন না, জনগণের ফালসটা বোঝার চেষ্টা করুন। যেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, যদি আপনারাও আবার সেই ন্যারেটিভ সামনে নিয়ে আসেন, আপনাদেরও সেই ধরনের অপেক্ষা করছে। সুতরাং রাজনীতিবিদ কথা বলবেন শালীনভাবে, অশালীন কথাবার্তা বলে কিংবা অযৌক্তিক কথাবার্তা বলে জনগণের সেন্টিমেন্টটা কখনো বিপরীতে গিয়ে যেটি বলছিলেন আতিক ভাই যে রাজনীতির পালসটা বোঝার চেষ্টা করুন, ঠিক আজকে এইভাবেই জামাতের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন উনি আজকে বলেছেন যে, আমি কোরআন কোট পড়ি, উনি বলেছেন যে বিএনপিকে বলছে আপনারা এমনিতেই দুর্বল হয়ে পড়েছেন, সামনে আরও পড়বেন, পিয়ার পদ্ধতি মেনে নেন, ভবিষ্যতে আপনাদেরই কাজে লাগবে। আমরা যদি পিয়ার পদ্ধতি আগেও থামি, উনি বলেছেন পালস বোঝার চেষ্টা করুন, আর উনি বলেছেন যে বিএনপি এমনি দুর্বল হয়ে পড়েছেন, সামনে আরও পড়বেন। বিএনপি কেন দুর্বল হয়ে পড়ছে জামাতের দাবি অনুযায়ী? দেখেন, ভাই বলল যে চাঁদাবাজি করে না জামাত, দখলবাজি করে না। হ্যাঁ, জামাত মিথ্যাচার করে, জামাত প্রোপাগান্ডা ছড়ায়, বিভ্রান্ত করে মানুষকে, এগুলো অনেক আছে আমার কাছে, অনেক শত শত জামাত বিএনপি। দেখেন পিরোজপুরে নাজিরপুর উপজেলা জামাতের একটা আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হাওলাদার জামাতের এক লোকের দোকান দখল করে বিএনপি সাইনবোর্ড লাগাইছে। আমরা দেখার সাথে সাথে আমি তাকে বহিষ্কার করলাম, পরের দিন জামাত তাকে ফুল দিয়ে আবার জামাতে গ্রহণ করে নিল, বুঝছেন? এই জন্য জামাত চাঁদাবাজি করে না। হ্যাঁ, সংবাদে আসছে। এখন ওনরা পিয়ারের কথা আপনি বললেন, আমি তো মনে করি আতিক ভাই নিজেই পিয়ারে বিশ্বাস করে না। পিয়ার আমি যেটা বুঝি, পিয়ার একটা দলে এবং প্রতীকের মধ্যে ভোট হবে, আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। উনি তো নির্দিষ্ট একটা আসনে, একটু আগে বলেছে উনি বাড্ডা রামপুর আসনে উনি নির্দিষ্ট আসনেই প্রার্থী, তো পিয়ারে তো নির্দিষ্ট আসনে প্রার্থী হওয়ার কথা না। তার মানে কি মুখে একটা অন্তরে পিয়ারও আসন ভিত্তিক নমিনি বাছাই করার সুযোগ আছে, অনেকগুলো পদ্ধতি পিয়ারের আছে। দেখুন,
বিএনপি আমাদের বড় দল আমরা বলি, আমাকে কথা বলতেন, আপনি তো বলছেনই। বিএনপি সব কিছুর পরে বুঝে, দেরিতে বুঝে। হ্যাঁ, বিএনপি দেরিতে বুঝে না, বিএনপির সাথে তো জোট ছিল। আমরা বুঝবেন, সময় নিয়ে বুঝবেন, এটা আমরা বলি। হ্যাঁ, আপনারা তো এটা আগে একবার তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনারা বলছিলেন, শেখ হাসিনার দিয়ে এটা করছিলেন। আপনাদের যখন যেটা সুবিধা হয় তখন আপনারা সেদিকে যান। এই যে যেটা এখন এই যে আপনি একটু আগে বলছেন, নাহিদ যে কথাগুলো বললো সত্য কথা বলছে নাহিদ, যেটা মানে এখন তার মুখ থেকে বেরিয়ে গেল সত্য কথাটা, যে ওরা পিআর নামে প্রতারণা করছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি সত্য কথা। আমরা এখনো পিআরের পক্ষে আছি। ওরা, আমি তো মনে করি নিজেরাই পিআর একটা ওরা বিশ্বাস করে না। তাহলে ওরা নির্দিষ্ট করে ওরা আসনে প্রার্থী দিত না, 300 আসনে নির্দিষ্ট করে বলেছে যে বিএনপি দুর্বল হয়ে পড়ছে, এটা কি? বিএনপি শোনেন, বিএনপি দুর্বল হয়ে পড়ছে, এটা ওনাদের একটা মানে কৌশল, যে এই কথা বললে বিএনপি আরো উইক। না, বিএনপি 17 বছরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে বিএনপি জেল জুলুম নির্যাতন ভোগ করে দুর্বল হয় নাই। হ্যাঁ, আরেকটা কথা উনি বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে জিতলেই বাংলাদেশের মানুষ ওনাদের সাথে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ সকল যারা আজকে এরা নেতৃত্ব দিচ্ছে সবাই ছাত্রলীগের সাথে ছিল শিবিরের, এবং তারা ছাত্রলীগ দেখছে দিনে ছাত্রলীগের কোন বড় নেতা কোন ছেলেটার উপর নির্যাতন করছে, রাত্রে ওর রুমে যে আবার সে ছাত্ররা আবার ছাত্রলীগকে তাহলে কেন বেছে নিল? আমি বলি আপনাকে ট্রিটমেন্টটা কিভাবে। 17 বছর তো ছাত্রদল ক্যাম্পাসে ছিল না। ছাত্রদলের একটা ছেলে পরীক্ষা দিতে গেলে হল থেকে বেরোলে ওকে পিটায়া, এই যে আমার চাকসুতে দেখলেন ওই এক যে ছেলেটা এজিএস হয়েছে, কতবার ওকে মারা হয়েছে। ছাত্রদল তো ক্যাম্পাসে থাকতে পারে না, রাজনীতি করতে পারে নাই, সাধারণ ছাত্রদের মধ্যে রাজনীতি তুলে ধরতে পারে নাই। ওনারা তো ছিল ছাত্রলীগের সাথে, ছিল তাদের রাজনীতি এস্টাবলিশ করতে। কিভাবে ওনারা ছাত্রলীগে হয়ে, ওনারা ছোট ছাত্রলীগ ছিল তখন, যখন ছাত্রলীগ বিতাড়িত হয়েছে তখন ওনারা চেয়েছেন শিবিরকে মেরে শেষ করে দেয়, এটা ছিল প্ল্যান আমাদের। জি, যে আমরা একটু যে হান্নান মাসুদ কাছে যেটা যে ছাত্রদলের কেউ শিবির ছাত্রলীগ হয় নাই, ছাত্র শিবিরই ছাত্রলীগ। এখন কমিটি হচ্ছে না রজনী ভাই, যখনই তখন বহু লোক ছাত্রলীগ আমি ইন করাচ্ছে না, এগুলো শিবিরে না। ধরেন এখন ওই যে আমি একদিন বলছিলাম যে বৈশিষ্ট্য, এখন বলে যে আমি তো আসলে শিবির ছিলাম, আমি নিরাপত্তার খাতিরে ছাত্রলীগে ঢুকছিলাম। আপনি কি বলবেন? এগুলো হলো আপনাদের কিছু কথা। আমরা দেখতে চাচ্ছি আজকে আপনার নোয়াখালীর একজন মানুষ, তিনি ছাত্রলীগের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত শিবিরের সমাধানটা দিই। আচ্ছা, সমাধানের সঙ্গে সঙ্গে জানতে চাই, আজকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদিন ফারুক, আপনার এলাকারই নেতা, উনি আপনার এলাকার মানুষ আর কি, উনি আজকে বলেছে যে এই যে আমরা এখন যে আলোচনা করলাম, আচ্ছা, উনি বলেছেন যে বিএনপি জামাত ভাই ভাই, আজকেই বলেছেন যে ভাই ভাই আর রক্ত চায় না। এই যে তার অনুধাবনটা, এটি রাজনীতির জন্য আপনার ইতিবাচক দিক কিনা? আজকে তিনি এই কথাটি বলেছেন। না, অবশ্যই। যারা আমরা সবাই মিলে রক্ত বিলিয়েছি রাজপথে হাসিনার বিরুদ্ধে, তারা সবাই ভাই ভাই হয়ে রাজনীতি করতে না পারলে তাহলে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের কপালে দুঃখ আছে। আমাদের অনেক সমালোচনা থাকবে, অনেক কথা থাকবে, কিন্তু সেটা আমরা গায়ে হাত তুলে হামলা করে, কোফাকুফি করে, লাঠি নিয়ে মারামারি করে সমাধান করতে পারবো না। কারণ আমাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে এনসিপিকে ধরুন সাইডেই রাখি, এনসিপি তো নতুন দল, বিএনপি জামাত বা অন্য যারা আছে এরা তো অনেক বছরের পর বছর ধরে লাঞ্ছিত নির্যাতিত একসাথে হয়েছে, এক হসপিটাল মাইর খেয়ে একসাথে হসপিটালে বেডে ভাষাভাষি ছিল, একসাথে কারাগারে ছিল, তাহলে কেন এখন আবার মারামারি করবে? এটা আমরা চাই না। আর আরেকটা বিষয়, বিএনপিও দুর্বল হচ্ছে, জামাতও দুর্বল হচ্ছে, এনসিপি শক্তিশালী হচ্ছে, ইনশাআল্লাহ এনসিপি দাঁড়াবে সামনের দিকে। বাস্তবতা হচ্ছে কালের গহ্বরে পুরাতন হারিয়ে গিয়ে নতুন আমরা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে এমন কোনো কিছু পাই নাই, প্রমাণ পাই নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল এবং ইয়ে মিলে প্রায় 20 জন আমাদের বিজয়ী হয়েছে। আমাদের আম্মার, সে আমাদের রাজনীতি করেছে স্বতন্ত্র। না, আবার আম্মার তো নাকি সাবেক শিবিরও, সাবেক শিবিরে ছিলেন। কয়েকদিন পর তো আমাদের দল আসবে, সমস্যা কি? আপনার ইয়েতে আছে, আমাদের ইয়ার জিএস হয়েছে, সেও স্বতন্ত্র। জামাত শিবির যেরকম নিজেদের ইয়েতে নিজেদের ব্যানারে ইলেকশন করে নাই, ঠিক এইরকম তো অনেক প্রার্থী আছে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের খুব ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 20 জন বিজয়ী হয়েছে, হল এবং স্যান্ডেল মিলে। তাহলে আপনি এটাকে কম বলবেন একটা নতুন রাজনৈতিক দল হিসেবে? মাত্র তো শুরু যখন হয়, শুরুতেই আপনি একেবারে, আমরা বলছি না যে শুরুতে আমরা ক্ষমতা সরকার গঠন করে বলবো, শুরুতে আমরা সবকিছু করব। আমরা মানুষকে নতুন রাজনীতির বার্তা দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা আসলে হচ্ছে মাইনিং এর মতো মানুষ তো আগে হয় আওয়ামী লীগ করছে, না হয় বিএনপি করছে, না হয় জামাত করছে। উত্তর দেন তো, আপনারা আসলে এই নির্বাচনে কার সঙ্গে যাচ্ছেন জোটে? বিএনপি না জামাতের? একটু জানান তো দর্শকদের। সেখান থেকে মাইনিং করে করে মানুষ আমাদের সাথে আসছে, 6% হইছে, 10% হবে, 15% হবে, আস্তে আস্তে বাড়বে। আর আমরা এখন পর্যন্ত এককভাবে আলাদাভাবে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা কারোর সাথে জোট করার কোনো ইচ্ছে আমাদের নেই, এখন পর্যন্ত নেই। আমরা নিজেরা হয়তো মানুষের
আকাঙ্ক্ষা অনুযায়ী তখন হয়তো সিদ্ধান্ত নিব, এটা পরবর্তীতে জি দেখা জি যাবে জি জি তফসিলের পর। একটু জিলাল ভাই 5 সেকেন্ডে যেটি বলেছে যে এনসিপি জোট করে দিচ্ছেন, এটি আপনার কি মনে হয় শেষ এটা তো পর্যন্ত? রাজনৈতিক কৌশল, কখন জোট হবে সময় বলে দিবে। কি না তার বলছে একক নির্বাচন করবে, এটি আমি তো বললাম এটা তাদের রাজনৈতিক আমরা কৌশল এখন এবং পর্যন্ত নির্বাচনী একক কৌশলে নির্বাচন থাকে, রাজনীতি নির্বাচনী কৌশলে থাকে, নির্বাচনী কৌশলে কখন আপনাদের কার সাথে জোট করবে এটা একই বলা প্রশ্ন। মুশকিল। কি মনে হয় এনসিপি শেষ পর্যন্ত একক থাকতে পারবে কিনা? শেষ করবো আমরা 3 সেকেন্ডের মধ্যে। এটা আমরা অপেক্ষা করতে চাই, ওনারা যেই দিকে ওদিকে যাবেন, যেদিকে মনে করবেন যে কিছু আসন ওদিকে যাবেন। এনসিপির অবস্থান এখন না একক ইলেকশন করার, ওনাদের এখন একটা পার্লামেন্টে যেতে হবে, কিছু এমপি পেতে হবে, এটাকে ওনারা অগ্রাধিকার দিয়েই যাবেন জোট, এটা মনে করি আমি। ওনারা একক ইলেকশন করার সক্ষমতা ওনাদের নাই। যে কোনো একজনে যাবেন। জি জি তো আমরা চাই সবাই মিলে একটি ভালো কিছু আগামী নির্বাচনে, সেটি বিএনপি, জামাত, এনসিপি। আপনাদের অসংখ্য ধন্যবাদ তিনজনকে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে। দর্শক, কথা বলছিলাম বিএনপি, জামাত এবং এনসিপির 3 জন প্রতিনিধির সাথে। নানান তর্ক বিতর্ক, হয়তো আমরা কোনো একটি চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারেনি, তবে 3 জনই আগামী নির্বাচন চান এবং সেটি একটি সুষ্ঠু এবং ভালো পরিবেশে নির্বাচন হয় এবং তার মাধ্যমে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে তেমন কারো হাতেই আগামী বাংলাদেশের ক্ষমতা যাবে, সেই প্রত্যাশা তারা 3 জনই করেছেন। আমরাও সেই প্রত্যাশা শেষ করি। শুভরাত্রি।